গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আজকের দিনটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে দেখো আমি এখন বাসি বিছনা তুলছি। ছেলে ঘুম থেকে উঠে তো চলে গেছে যেরকম রোজই যায়। আর আমি উঠে কম্বল টম্বলগুলো ভাঁজ করছি। এখনও কিন্তু কম্বল ছাড়িনি, কেন আমার না একটু শীত কাতুরে দোষ আছে, তো একটু কম্বল গায়ে দিই। এখন আর পিঠের তলাতে আর চাদর টাদর কিছু পাতি না, কিন্তু গায়ে একটা কম্বল দিই। তবে হ্যাঁ, এটাও ঠিক, মাঝরাতে আবার লাগে গরম, তখন কিন্তু কম্বল আবার সরিয়ে রাখি। আর পাখাও আমি ওই দুইতে, কোনো দিন একে, এরমভাবে পাখাও চালাই। তো যাকগে, আপাতত ঘুম থেকে উঠে এখন বাসি বিছনা টিছনাগুলো তুলছি। আর ছেলের জন্মদিনের বেলুন দেখো এখনও ফাটেনি, এখনও বেলুনটা রয়েছে। তো ওটা রয়েছে বলে ওটা আর আমি ফাটাইনি, অন্য সব বেলুনগুলো তো ফেটে গেছে। ওদিকে দেখো বিছনা টিছনা তুলে পাম্পের জল ভরলাম, ভরে বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে ছাদের গেট করলাম। আর কদিন আগে এই বস্তা দুটো ধুয়ে দিয়েছিলাম, রান্নাঘরের দুটো বস্তা, রান্নাঘর তো বস্তাপাতি জল জল হয়ে যায় বলে, তো সেই বস্তা দুটো শুকিয়ে গেছে। তো ভাবলাম তুলে নিই, বেকার বেকার রেখে লাভ নেই। কী হয় বলো তো, এরমভাবে না ছাদের মধ্যে যদি বস্তা রেখে দিই না, পাখিরা এসে না পটি করে যায়, আরও পরে আমাকে আবার ধুতে হয়। তো সেই জন্যে ভাবলাম না, বস্তাগুলো তুলেই দিই। আর ওদিকে দেখো বালতিতে ভরছি এখন জল, গাছে দেবো জল। ছাদে এসে বস্তাগুলো তুলতে গিয়ে হঠাৎ তুলসী গাছগুলোর দিকে চোখ পড়লো, দেখলাম তুলসী গাছগুলো একদম মাটিগুলো শুকিয়ে গেছে। রোদটা তো প্রচণ্ড উঠেছে না, চৈত্র মাসে রোদ বলে কথা। তো ভাবলাম কি যে একটু জল দিয়ে যাই, সেই যখন এসছি। তো সেই জন্য এখন জল ভরে এখন গাছগুলোর মধ্যে জল দিচ্ছি। আর একটুখানি রোদ ওঠাতে আর গরম পড়াতে দেখো তুলসী গাছগুলো কিরম মরা মরা মতো হয়ে যাচ্ছে, কিরম বাজে লাগে বলো তো। তুলসী গাছ তো বলে সবাই গাছ রাখা বাড়িতে খুবই ভালো। তো আমাদের উঠোনে একটা তুলসী গাছ আছে, আর বাকিগুলো না তুলসী গাছ সব ছাদে তুলে দেওয়া হয়েছে। কারণ তুলসী গাছগুলো না চুরি হয়। আমাদের টব সমেত তুলসী গাছ অনেক বাড়ি থেকে ভোরবেলা এসে না চুরি করে নিয়ে যায়। সেই জন্য তোমাদের দাদাভাই সমস্ত তুলসী গাছগুলো কিন্তু ছাদে তুলে দিয়েছে। আর তো সেই গাছগুলো দেখো কিরকম মরা মরা মতো হয়ে যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। তো ভাবলাম না একটু জল দিয়ে দিই, জল দিলে গাছগুলো আবার একটু সতেজ হয়ে উঠবে। তো সেই জন্য একটু জল দিলাম। আর আমি তো ছাদে দাঁড়াতেই পারছি না, এত ছাদে রোদ উঠেছে। এখন ওই 8-9টার মতো বাজে, কিন্তু প্রচণ্ড ছাদে রোদ উঠেছে। আর আমি তো এখন বারান্দায় যেগুলো কাল কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলোও তুলে নিয়ে সোজা যাব নিচে, সবই শুকিয়ে গেছে। তো এগুলো নিয়ে এখন চাই নিচে। আর তোমাদের দাদাভাইও কিন্তু উঠে গেছে। তো দেখো এখান থেকে মুদিখানা থেকে চিনি টিনি সব নিয়ে এসছে, বিস্কুট, কফি, কমপ্ল্যান। আর এদিকে দেখো সবজি বাজার বলতে নিয়ে এসছে বেগুন, গাজর, শিম, উচ্ছে, কাঁচা লঙ্কা আর কুমড়ো, এই বাজার নিয়ে এসছে। তো নিচে এসে আগে দেখলাম সব টেবিলে তোমাদের দাদাভাই গুছিয়ে রেখেছে, আমি একটু দেখিয়ে দিলাম। তো একদম চা ঠা করে আর চা ঠা খেয়ে একদম রান্নার কাজে হাত দিলাম। তো প্রথমে আগে টিফিনটা করছি, তোমাদের দাদাভাইয়ের দোকানে নিয়ে যাবে পাস্তা। তো এই পাস্তাটা না তোমাদের দাদাভাই খুব একটা না খেতে চায় না, বলে কি লম্বা লম্বা যে পাস্তাগুলো হয় না, রাউন্ড রাউন্ড করা, রিং রিং মতো করা, ওগুলোও ভালোবাসে। এই পাস্তাটা খেতে ভালো না, এটা না সিদ্ধ হতেও অনেকটা দেরি হয়, এটা খেতে চায় না। কিন্তু আমি এখন মুদিখানাতে তো অন্য কোনো পাস্তা পাইনি, তো এইটাই 10 টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে এসেছি। আর ওদিকে গাজর, বিম, ক্যাপসিকাম, ফুলকপি সবটা দিয়ে তোমাদের দাদাভাইকে একটু আর কি ভেজে দিচ্ছি আর কি। পাস্তা নিয়ে চলে যাবে, কারণ এখনও তো ভাত ঠাত কিছু বসায়নি। তো সেই জন্য ভাবলাম এটা করে দিই, এটাই নিয়ে যাক। আর ওদিকে কিন্তু আমি সবজি বাজার তো তোমাদের সব কিছু দেখিয়েই দিয়েছি। আর ম্যাগি মশলা ছিল, ওই যে ম্যাগিগুলো আমরা খাই আর কি, সেই ম্যাগি মশলাটাই এর মধ্যে ছিটিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এইটাই খেতে ভালোবাসে, তো এটাই বানালাম। তো এখানে দেখো বেগুন ভাজা করছি, আর এখানে আলু ভাজা করলাম। বেগুন ভাজাটা এই ডাল দিয়ে খাওয়ার জন্য, ভাজনির জন্য করলাম। এই চাকচাক আলু ভাজা, ও আবার বেগুন ভাজাটা খায় না। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিই কী কী মাছ এনেছে। মাছ এনেছে এখানে দেখো তেলাপিয়া মাছ, এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, কাটিয়ে নিয়ে এসছে, জলে দিয়েছি। তেলাপিয়া মাছ নিয়ে এসছে 3টে, এই যে। আর নিয়ে এসে কাতলা মাছ যেরকম আনে, ঠিক আছে, এই যে কাতলা মাছ। তো এই নিয়ে এসছে, এখনো গরম জলে ধুইনি, জলে দিয়েছি। আর এখানে মাছের ঝোল করব, বেগুন, কুমড়ো, আলু সব দিয়ে, শিম দিয়ে একটা তরকারি, এটা মাছের ঝোলের তরকারিটা কেটেছি, ঠিক আছে।
আর মুসুরির ডাল নেই, সেই জন্য মুগের ডাল হবে। মুগের ডালের মধ্যে গাজর সিদ্ধ দেবো ভাগ্নি, আর সিদ্ধ কুমড়ো সিদ্ধ দেবো শাশুড়ি, মানে একবারে ডালের মধ্যেই সব সিদ্ধগুলো আর কি দিয়ে দেবো। তো আগে বেগুনটা একটু ভেজে নিলাম, সাদা তেলেই ভাজছি, কারণ সরষের তেলে না বেগুন টেগুন ভাজলে না পুরো কালো হয়ে যায়, সেই তেল পুরো ফেলা যায়, কিছু করা যায় না। ওই জন্য সাদা তেলে ভাজলে কী হয় বলো তো, পড়ে না তেলটা। এই তেলটার মধ্যে আমি আবার অন্য কিছুও করতে পারবো। তো চলো আগে করে নিই, তারপর আবার কথা বলি। তো ছেলেকে খেতে দিয়েছি, মানে ছেলের খাওয়া শেষের মুখেই বলতে পারো। মানে খাওয়া শেষ বলতে কি, মানে ভাত দিয়েছিলাম, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল দিয়েছিলাম। তো ওর তো খেতে প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড খেতে দেরি হয়, তো সেই জন্যে অনেক আগেই দিয়েছিলাম। তো খাওয়ার এখন হয়ে এসছে প্রায়, মাছটা খাওয়া বাকি, টুকটুক টুকটুক করে খায়, ভাত একদম খেতে চায় না। ওই জন্য বসে বসে এখন খাচ্ছে। আর তোমাদের ছেলের খাওয়ার আগে আজকে রান্না হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিয়ে রান্না কী করেছে। দেখো এটার মধ্যে ভাত, ঠিক আছে, ভাত আর দেখালাম না, রোজ দেখাই। এখানে আছে দেখো বেগুন ভাজা, আর আলু ভেজেছিলাম, সেটা তো ভাগ্নির নিয়ে গেছে ওটা। আর এখানে মুগের ডাল সিদ্ধ, মুসুর ডাল ছিল না তাই মুগের ডাল সিদ্ধ করেছি। আর এখানে দেখো পেঁয়াজ আদা ঠাদা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর এখানে ফুলকপি, শিম, আলু, বেগুন সব দিয়ে কাতলা মাছের একটা ঝোল, মানে হালকা টাইপের একটা ঝোল করেছি। এই হলো আজকের আমার রান্না। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে একদম কমপ্লিট, বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ছেলের এঁঠো বাসনটা মাজলেই আমার হয়ে যাবে। সকাল থেকে পরপর কাজ কিন্তু আমার চলতেই থাকে, আর পরপর যদি কাজ না করি তাহলে কিন্তু সমস্ত কাজ টাইমের মধ্যে আমার কমপ্লিটও হবে না। আর সেই মাথায় নিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করি। নিচের সমস্ত কাজের ঝামেলা মিটিয়ে সোজা এলাম ওপরে, আর উপরে এসেই দেখো এখন কিন্তু ঘর ঠরগুলো একটু মুছে নিচ্ছি। বিছনার চাদরটা আজকে আর চেঞ্জ করবো না, দেখি পারলে হয়তো কাল চেঞ্জ করব, আজকে আর দরকার নেই চেঞ্জ করার। তো তাড়াতাড়ি করে ঘর ঠরগুলো মুছে নিয়ে সোজা যাব স্নানে। আর স্নানে যাবো, এটা কাজ রয়েছে, ওটা করলে আমার একটা মানে বড় কাজ হয়ে যায়। আর এখন গরম পড়েছে, তো অতটা গরম জল এখন আর লাগে না। তো সেই জন্যে হালকা একটুখানি গরম জল করে স্নান করে নিই। আর চান তো এমনিতে বন্ধ করি না, কারণ চান বন্ধ করাটা তো শরীরের পক্ষে একটা খুব একটা ভালো না, পেট গরম হবে। তো শীতকালে মাঝে সাঝে এক একদিন না চান বন্ধ করেছি, যখন খুব ঠান্ডা পড়েছে, কিন্তু গরমকালে সেটা আর আমি করি না আর কি। তো এদিকে দেখো ঘর ঠরগুলো মোছা একদম পুরো কমপ্লিট, এবার সোজা যাব স্নানে। তো খেয়ে দিয়ে এইমাত্র ঘরে এলাম, তো চান করে উঠে আর ভিডিও অন করিনি, ফোনটা না চার্জ হচ্ছিলো, এখনও ফুল চার্জ হয়নি, 98% চার্জ হয়েছে। আর এদিকে দেখো ভাত খেয়ে একটু চা করে নিয়ে এলাম, দুধ চা। এখন তো আমি এই কাপেই খাচ্ছি চা, লিকার চা বলো দুধ চা বলো, এই কাপে খাচ্ছি, মা দিয়েছে কাপটা। এরকম না আমাদের বাড়িতে অনেকগুলো কাপ ছিল জানো তো, কিন্তু কতগুলো কাপ ভেঙে গেছে, আর এই একটা কাপ ছিল, এবার বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছি। মা কালাম মা দাও গ্লাসে চা খাই, ভালো লাগে না এরকম ধরে ধরে সবাই চা খায়, আমার খুব ভালো লাগে, সেই জন্য এই কাপে চা খাচ্ছি, এখন নিয়ে এসেছি। আর ওই জন্য আর অন হয়নি, যেহেতু চার্জে বসেছিলাম ফোনটা। আর ছেলের জন্য এখন নিয়ে এলাম একটু ফুলকপি, আলু, গাজর দিয়ে চাউমিন করে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফুলকপি আলু দিয়ে চাউমিন করে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে এদিকে নিয়ে এসেছি। দেখো ছেলে আমার এখন খাচ্ছে আর গেম খেলাতে মনোনিবেশ করেছে, ঠিক আছে। ফুলকপি আলু দিয়ে কাঁচা লঙ্কা, বাবু খা খা বাবা, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খা। ওই চাউমিনটা করে নিয়ে এলাম, আর এখন আমি একটু চা খাই। এখন যাচ্ছি আমি ছাদে, দুপুরবেলাতে চান করার সময় অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো আর অর্ধেক মনে হয় শুকিয়েও গেছে। তো এখানে ননদের জামা কাপড়ও আছে, আমারগুলো আমি শুধু তুলে নিয়ে যাই, ওরগুলো ও হিসাব করে আবার তুলে নিয়ে যাবে। আগে ওরগুলো তুলতাম, ও বলে ওরটা নাকি ওই তুলবে, ও দেখে শুনে গুছিয়ে নিয়ে যাবে, ওই জন্য আমাকে তুলতে না করেছে, ওই জন্য আমি আর এখন তুলি না, আমারটা আমি শুধু তুলে নিয়ে যাচ্ছি এখন। এত সন্ধে হয়ে যাচ্ছে, তো পরে থাকবে জামা কাপড়, সন্ধেবেলা হলে জামা কাপড় পরে থাকবে। আর ওয়েদারটা বেশ ভালো হয়েছে, ফাল্গুন মাসের ওয়েদার, একদম ঠান্ডাও না গরমও না। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি, দেখে নিই ছাদে আর কোনো জামা কাপড় আছে কিনা আমাদের।
না, আর কোনো জামা কাপড় নেই। চলো যাই নিচে। ঘরে এলাম আর এদিকে দেখো কত জামা কাপড় জমেছে, সেগুলোকে এখন আস্তে আস্তে সব ভাঁজ করি। আর আজকে দুপুরবেলা বলা ভুল, সকাল থেকে এত মাথার যন্ত্রণা করছে, মানে কি বলবো তোমাদের, মানে আমার মানে এখন চুপচাপ শুয়ে থাকলে ভালো হয় এরকম অবস্থা। কিন্তু কী করবো বলো, ব্লগ তো করতেই হবে। তো এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, ঠিক আছে? জীবনে কিন্তু সব মানুষের সব আশা পূর্ণ হয় না, সবারই কি সব আশা পূর্ণ হয় না, তেমনি আমার জীবনেও কিন্তু অনেক কিছু অসম্পূর্ণ থেকে গেছে। যেমন দেখো আমার ম্যারিড লাইফ বলতে পারো অসম্পূর্ণ। ভালোবেসে বিয়ে করা, কিন্তু সেটা আমার অসম্পূর্ণ। সন্তান দ্বারা আমি আনহ্যাপি, সন্তানে আমি মা ডাক কোনো দিন শুনতে পেলাম না, এই জায়গায় একটা বিশাল আমার কষ্ট। আচ্ছা, তারপর দেখো বাবা তো নেই, মা আছে, তাদের যে একটু ভালো করে দেখবো সেটা দেখতে পারি না। তারপরে ধরো জীবনে সংসারে থাকতে গেলে অনেক খুঁটিনাটি ঝামেলা অশান্তি হয়, সেগুলোকে হ্যান্ডেল করা, সেইভাবে চলা, সেইগুলো একটা মানসিক চাপ। মানে চারিপাশ থেকে না যেন কোনো কিছুই যেন আমার জীবনে সম্পূর্ণ হলো না, সবই অসম্পূর্ণ থেকে গেল। সব থেকে বেশি কষ্ট হয় ছেলের কথা ভেবে, যে কোনোদিন মা ডাকা শুনতে পাবো কি না জানি না। বিবাহিত জীবনও আনহ্যাপি, সব মিলিয়ে মিশিয়ে না মানে একদম মানে একাকার অবস্থা যাকে বলে। কি বলবো আর তোমাদের, কষ্টের কথা। অনেক সময় ভাবি যে কি হলো জীবনটা, আমার জীবনটা তো পুরো বেকার হয়ে গেল। জীবনে তো কিছুই সুখ শান্তি পেলাম না, ভালোবাসা পেলাম না, কিছুই পেলাম না, লোকের কাছে লাথি ঝাপটা, কত কিছু শুনতে হয়। এরকমও মানুষ আছে আমার, কি বলবো আর তোমাদের। আহ, আমাকে বলে আমি নাকি ভিখারির মেয়ে। যারা ভিখারি তারা কি, তাদের ভিখারি বলে তো তাদের কষ্ট হবে না? তা আমাকেও এরকম অনেকে বলে আমি নাকি ভিখারির মেয়ে। তা আমি একটা কথা বলি, আমি ভিখারির মেয়ে বলেই এই সংসারে টিকে গেলাম, আর এই সংসারে সবাইকে নিয়ে চলতে পারলাম। আমার জায়গায় যদি কোনো বড়লোকের মেয়ে আসতো তখন এই সংসার কিন্তু করতে পারতো না, এইটুকুনি আমি বলতে পারি, জোর গলায় বলতে পারি, ভগবানের দোহাই দিয়ে এই কথাটা আমি বলতে পারি। তো আজকে না মনটা ভীষণ আপসেট হয়ে গেছে এই কথাটা শুনে। হয়তো আমাকে কেউ ডাইরেক্ট কথাটা বলেনি, ইনডাইরেক্ট বলেছে, তবে এই কথাটা ডাইরেক্টও আমাকে অনেকেই বলেছে শ্বশুরবাড়ি থেকে। তো এইসব কথা শুনলে না মনটা ঠিক থাকে না, মনটা সকাল থেকে খুব আপসেট। তারপর আজকে সকাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণাও হয়েছিল, তার জন্য শরীরটা একটু খারাপ। তারপরে এই ধরনের কথাবার্তা শুনলে না মন মেজাজটা না খুব খারাপ হয়ে যায়, খুব খারাপ হয়ে যায়। আমি যে গরিবের মেয়ে সেটা কিন্তু সবাই জানে, আর আমার বাবা কেরম, আমার মা কেরম, আমার ফ্যামিলি কেরম সবাই জানে। আর সব কিছু জেনে শুনে কিন্তু তোমাদের দাদাভাই আমার সাথে ভালোবাসা করেছে, বিয়ে করেছে। আমি কিন্তু নিজে হতেই বাড়িতে আসিনি, আমাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বিয়ে করে, ঠিক আছে? তো সব কিছু জেনেই আনা হয়েছে। তো যদি কারোর পছন্দ না হতো তাহলে বড়লোকের মেয়েই তো বিয়ে দিয়ে নিয়ে আসতে পারতো, গরিব ঘরের মেয়েকে কেন আনলো? তো গরিব মানুষকে গরিব বললে সেটা কোনো লজ্জার কথা নয়, কিন্তু এরম ধরনের কথাবার্তা শুনে খুব কষ্ট হয় যে ভিখারির মেয়ে। আজকে এই কথাটা শুনে খুব কষ্ট হয়েছে মনে। আর আমি আজকে না ভয়েস দিতে গিয়েও না আমার চোখে সত্যি জল চলে আসছে, যে এরকম একটা কথা আমি আজকে শুনেছি। তবে এই কথাটা কেউ ডাইরেক্ট বলেছে, কেউ ইনডাইরেক্ট বলেছে কথাটা, কিন্তু আমি তার কোনো প্রতিবাদ করিনি, কোনো কথা বলিনি, চুপচাপ কথাটা আমি শুনলাম, যে কথাটা আমাকে বলা হলো। কিন্তু খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি সেটা সহ্য করেছি, আমি কোনো কথা বলিনি। তো যাকে কথার পৃষ্ঠে কথাটা বেরিয়ে গেল, তোমাদের কাছে শেয়ার করব না তো কার কাছে শেয়ার করব? একদিন তোমাদের বলেছি না যে আমি অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ইউটিউবে এসেছি, কারণ আমার সত্যি সাপোর্ট বলে না কিছু নেই, কিচ্ছু নেই। শান্তি সুখ বলে আমার জীবনে কিছুই নেই, সব আমার কাছে অসম্পূর্ণ, সব কিছু আমার জীবনে অসম্পূর্ণ। তাই ভাবি যে ইউটিউব থেকে যদি একটু দাঁড়াতে পারি, নিজের একটা পরিচিতি হবে, নিজের একটা, সবাই আমায় চিনবে, ভালোবাসবে, আমার নিজের একটা সম্মান হয়তো হবে, আমাকে আর হয়তো কেউ ভিখারির মেয়ে বা গরিব বাপের বাড়ি হয়তো আর আমাকে কেউ হয়তো বলবে না, হয়তো বলবে না। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি ইউটিউবে আমার আসা, সব কিছু যারা আমার ডেইলি ব্লগ দেখো প্রথম থেকে তারা জানো আমার লাইফ সম্বন্ধে। আর যারা নতুন নতুন আমার
পরিবারে এসছো তারা কিন্তু জানবে না, তবে হ্যাঁ তারা আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে অবশ্যই আমার সম্বন্ধে সব কিছুই মানে জানতে পারবে। তো যাকে কষ্ট হচ্ছিল আজকে, তাই তোমাদের কাছে এই কথাগুলো বলে না মনটা একটু হালকা করে নিলাম, ভালো লাগে। মানে কারোর কাছে বলতে, আর তোমরা তো আমার পরিবার, তোমাদের কাছে বলবো না তো আর কাদের কাছে বলবো বলো। তো ওদিকে দেখো এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে, চাটা খেয়ে নিচে এলাম আর এসে ফ্রিজটা মুছছিলাম। ফ্রিজটা অনেকদিন হয়েছে মোছা হয় না, তারপর দুধ টুধগুলো একটু মাছের ছোঁয়াছানি ছিল, দুধগুলোর প্যাকেটগুলো ধুলাম, ফ্রিজটাও ভালো করে মুছে নিলাম। আর এখন একটু ওপরে যাব, তারপর আবার একটু নিচে নামবো, টুকটাক কাজকর্ম এই সব আর কি, কাজকর্মগুলো সব করব। তো এই করতে করতে অনেকটা মানে রাত হয়ে যাবে আর কি। তো নিচে এলাম, আর নিচে এসে রাত্রিবেলা পনির আলুর তরকারি হবে, যেরকম করি সেরকম। তার জন্য পনির কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর তারপরে এই যে দেখো, ওই যে জলের বোতল তিনটে ছেলের, ওগুলোকে সাবান দিয়ে মেজে আবার ওয়াশের জল ভরে রাখলাম যাতে সার্ফের গন্ধটা না হয়। তারপর দুপুরবেলার বাসন, চায়ের বাসন কিছু ছিল, সেগুলো মাজলাম, মেজে আবার জায়গা মতো জল জড়িয়ে গুছিয়ে রাখলাম। এবার একটু আটাটা মাখবো, আর এক হাঁড়ি গরম জলও হয়েছে, ওই যে দেখো জল গরম করে রেখেছি ডেচকিতে, ওটা হাঁড়িতে ঢালবো। আর তারপর আটা মাখবো, লাস্টে পনির আলুর তরকারিটা করবো। ঠিক আছে, চলো টুকটাক কাজগুলো ওগুলো করে সেরে নিয়ে আবার আসছি। তো এদিকে দেখো ছেলেকে করে দিলাম 3টে পরোটা, আটার পরোটা করে দিলাম, আর পনির আলুর তরকারি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। আগে ছেলেকে খেতে দিলাম, আর এরপরে আমি যাব আমার খাবার করতে। তো আসলে কথা কি বলতো, পনির আলুটা একটু কম হয়েছে, তো সেই জন্য একটু আলু ভাজবো আমার জন্য। কড়াইতে না আলু ভাজাটা বসিয়ে এসছি নিচে, বসিয়ে ছেলেকে খেতে দিতে এলাম। তুই খেয়ে নে বাবু, আমি যাই, আমি একটু আলুটা ভেজে নিই। তো ওকে বলেছি ও খেয়ে নেবার, ওদিকে তোমাদের দাদাভাইও পাশে বসে বসে টিভি দেখছে। একদম খেয়ে দিয়ে উঠে দেখো বিছনা টিছনা ঝেড়ে একদম রেডি, আমি আর ছেলে শোবো বলে। আর আমি খেলাম ভাত আর আলু ভাজা। পনির আলুর তরকারি কম হয়েছিল, ওই জন্য ছেলে আর তোমার শাশুড়ি খেলো, ননদেরটা ননদ আলাদা করে নিয়েছে। আর আমি খেলাম ভাত, একটু আলু ভাজলাম, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা ভাত খেয়ে নিলাম। আর এই করে একটু শুয়েছিলাম, তারপরে বিছনা ছাড়লাম। ওদিকে বাবু গেছে ওই ঘরেতে ওর বাবার বিছনা করতে, তো বিছনা করতে গেছে, আর আমি এখানে এইদিকে ঝেড়ে ঝুড়ে রেডি করলাম। ঠিক আছে, চলো আমার আরেকটা ছোট ছেলেকে খেতে দিয়ে দিই। ঠিক আছে, দেখ আমার ছেলের খাওয়ার এটা, এই যে মাছের কটার দানা, এই কটার দানা এখন দেবো। ওই দেখো ওপরে বসে আছে খাবে বলে, খেয়ে নে বাবু, খেয়ে নে, খেয়ে নে। দেখেছো এরকম ডাকলে গলার আওয়াজ পেলে না সঙ্গে সঙ্গে উঠে আসে, মানে একটা মানে সন্তানের মতন হয়ে গেছে। আর অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে এনেছি তো, দেখেছো কিরকম উপরে উঠে এসছে খাবে বলে। এই দেখো ঘুরছে, খেয়ে নে বাবু, খেয়ে নে, খেয়ে নে। দেখেছো কিরকম ঘুরছে, ডাকলেই ওরকম সাড়া দেয়, চলে আসে, আয় আয় খাবি আয়। মাছেরও যে এত প্রভুভক্ত হয় ভাই, আমি জানা ছিলাম না, সত্যি কথা। চলো ও খেয়ে নিক, আর আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।